কালস্রোতের অমোঘ নিয়মে দিনগুলো যেন শ্রাবণীর মেঘের মতো একের পর এক ভেসে চলে গেল। দেখতে দেখতে 2টি মাস মহাকালের গর্ভে বিলীন হয়েছে। এই সুদীর্ঘ সময়ে স্বপ্নের দেওয়ালগুলো অনেক নতুন গল্পের সাক্ষী হয়েছে। তিশা আর টুইঙ্কেলের সেই অসম বন্ধুত্ব এখন এক নিবিড় মায়ায় রূপ নিয়েছে। যে বাড়িটি একসময় নিস্তব্ধতার চাদরে ঢাকা ছিল, সেখানে এখন মাঝে মাঝে তিশার খিলখিল হাসি আর টুইঙ্কেলের আধো আধো কথা আর কলকলানি শোনা যায়। তিশা যেন নিজের অজান্তেই এই বিরান মরুভূমির এক পলাশ বৃষ্টির ন্যায় নেমে এসেছে। আজ বাংলা পঞ্জিকার ফাল্গুনের শেষাশেষি, বসন্তের বিদায়বেলা সমাগত, অথচ প্রকৃতির বুকে তার রেশ এখনও টাটকা। শিমুল পলাশের লাল আভা হয়তো রাজধানীর যান্ত্রিক তেমন চোখে পড়ে না, কিন্তু বাতাসে এক ধরনের অস্থিরতা আছে, যা জানান দিচ্ছে ঋতু পরিবর্তনের বার্তা। দুপুরের তপ্ত রোদ একটু ছেড়ান হতেই আকাশের মেঘের আনাগোনা শুরু হয়েছে, যেন চৈত্রে আসার আগেই এক আগাম কালবৈশাখীর মগরা চলছে। ঠিক এমন এক মেঘলা দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে স্পর্শ করল একটি বিশালাকার লৌহপক্ষী। ইঞ্জিনের গর্জন তো থামতেই যাত্রীদের নামার তোড়জোড় শুরু হলো। সেই ভিড়ের মাঝে সুঠাম দেহের এক পুরুষ দৃঢ় পায়ে বেরিয়ে এলেন, পরনে নীলরাঙা শার্টের হাতা গোটানো, চোখে ডার্ক সানগ্লাস। বিমানবন্দরের লাউঞ্জে আসতেই বাইরের তপ্ত বাতাসের ঝাপটা আর্যর মুখে লাগলো। সে একবার থামলো, চশমাটা খুলে চারপাশটা দেখলো। দীর্ঘ 2 মাস পরে নিজের দেশের মাটি ছুঁয়ে অদ্ভুত প্রশান্তি কাজ করছে মনে। একবার তার ফেরার কথা ছিল আরও দিন 10 পর, কিন্তু সমুদ্রের একঘেয়েমি আর মেয়ের জন্য হাহাকার করা মনটা তাকে আর আটকে রাখতে পারল না। কাউকে এক বিন্দু আভাস না দিয়ে এক প্রকার লুকোচুরি খেলে সে আজ দেশে ফিরেছেন। উদ্দেশ্য একটাই, তার ছোট্ট মামটাকে এক মস্ত বড় চমক দেওয়া। ফোন করে খবর দিলে হয়তো সে হৈ হৈ করে এয়ারপোর্টে চলে আসবে, কিন্তু আরও চাইল তার এই ফিরে আসাটা হোক একদম নিভৃতে, ঠিক যেন ঝড়ের আগে শান্ত বাতাসের মতো। কিছুক্ষণ পর গাড়ি আসতে সে গাড়িতে উঠে আর্য শুকনির দিকে রওনা হলো। চৈত্রের আগাম বার্তা নিয়ে আকাশের কোণে আজ মেঘের ঘনঘটা। দুপুরের তপ্ত রোদকে আড়াল করে এক মায়াবী অন্ধকার যেন শুকনীলের আঙিনায় বাসা বেঁধেছে। ঠিক এমন সময় বাড়ির সদর দরজায় এসে থামলো আর্যর গাড়ি। 2 মাসের সমুদ্র অভিযান শেষ করে আর্য যখন গাড়ি থেমে নামলো, ঝড়ো হওয়ায় গাছের পাতাগুলো এক অদ্ভুত মন্ডস্বরে কথা কয়ে উঠছে। আর্য চারদিকে তাকে কিছুটা অবাক হলো। এই 2 মাসে শুকনীলের রূপ যেন আগাচোড়া বদলে গিয়েছে। অযত্নে পড়ে থাকা টবগুলোতে আজ ফুলের হাসি, আর বারান্দার কোণে লতানো মায়াবী লতা পরমাদুরে ঘরের দেওয়াল জড়িয়ে ধরেছে। বাড়ির বিষণ্ণ গাম্ভীর্য কাটিয়ে একচিলতে প্রাণের স্পন্দন যেন প্রতিটি ইটে পাথরে মিশে আছে। আর্যর মনে হলো এই যেন এক অচেনা অথচ অতি আপন গৃহ। বাড়ির ভেতরে পা রাখতেই আর্যর কানে এলো এক সুমধুর কোকিল কণ্ঠের টান। মেঘনা দিনের বিষণ্ণতাকে ছাপিয়ে কোনো এক বিরোহিনী গাইছে। সেই গানের সুরের সাথে মিশে আছে টুইঙ্কেল মুক্তছড়া হাসির শব্দ। মেয়েটি খিলখিল করে হাসছে আর উচ্ছ্বাসে চিৎকার করে বলছে, বানি বানি, আমি এখানে, ক্যাচ মি ইফ ইউ ক্যান বানি। আর্য মন্ত্রমুগ্ধের মতো দাঁড়িয়ে রইল। যে মেয়েটি কথা বলতে ভুলে গিয়েছিল, তার মুখে চপলতা আর সেই কোকিলকণ্ঠী রমণীর গান সব মিলিয়ে এক মায়াবী ঘোর তাকে আচ্ছন্ন করলো। ভেতরটা আলো আধারিতে চেয়ে আছে। আর্য ড্রয়িং রুমের ভেতরে পা রাখতেই আচমকা কেউ একজন এসে তাকে দুহাত শক্ত করে জাপটে ধরল। উচ্ছ্বাস নারী কণ্ঠ উল্লাসে চিৎকার করে বলে উঠল, আই গট ইউ কিউট পাই, এবার কোথায় পালাবে শুনি। আর্য স্তম্ভিত, চূড়ান্ত আশ্চর্যের নির্বাক। তার সুঠাম দেহের ওপর আছড়ে পড়া এই অকাল বসন্তের ঝাপটা সামলাতে সে হিমশিম খাচ্ছে। ওদিকে তিশার চোখের উপর কালো কাপড়ের বাঁধন সে ব্লাইট ম্যানাস বা আমাদের চিরচেনা কানামাছি খেলার মতো। সে ভাবল টুইঙ্কেলকে ধরে ফেলেছে, কিন্তু পরক্ষণেই তার হাতের স্পর্শ, এক পেশিবহুল বলিষ্ঠ দেহের উপস্থিতি টের পেয়ে তিশা থমকে গেল। এ তো তার ছোট টুইঙ্কেল নয়। তিশা দ্রুত চোখের বাঁধন খুলে ফেলল। বাঁধন আগলা হতেই সামনে দাঁড়িয়ে থাকা পুরুষটির দিকে তাকিয়ে তার চোখের পলক স্থির হয়ে গেল। নীল সাঁতরের হাঁটা গোটানো, তামাটে গায়ের রং, আর সেই তীক্ষ্ণ চাহনিতে এক অচেনা পুরুষ। তবে তিশা দমে যাওয়ার পাত্রী নয়। তার মনে লজ্জার লেশমাত্র নেই, বরং এক অজানা আশঙ্কায় তার চোখ মুখ কঠিন হয়ে উঠল।
সুঠাম দেহের এক আগন্তুককে অসময়ে বাড়ির ভেতর দেখে সে ভাবল হয়তো কোনো চোর বা দুষ্কৃতিকারী সুযোগে বুঝে ঢুকে পড়েছে। তিশা 2 পা পিছিয়ে গিয়ে রণচণ্ডী মূর্তিতে চিৎকার করে উঠল, কে কে আপনি? এই ভর দুপুরে চোরের মতো বাড়ির ভেতরে ঢুকে কি করছেন? সাহস তো কম নয় আপনার। দাঁড়ান, আমি লোক ডাকছি। আর্য বিস্ময়ে সীমা রইল না। নিজের বাড়িতে তাকে চোর অপবাদ শুনতে হবে তা সে কল্পনাও করেনি। সে কিছু বলতে যাবে, ঠিক তখনই সোফার আড়াল থেকে এক চিলতে হাসির ঝিলিক এসে বেরিয়ে এলো ছোট্ট টুইঙ্কেল। সে এসে দৌড়ে গিয়ে আর্যর পা জড়িয়ে ধরল। আনন্দের অতি সাহায্যে তার চোখ দুটো তখন চিকচিক করছে। সে খুশিতে ডগমগ করে চেঁচিয়ে উঠল, পাপা পাপা, তুমি এসে গেছো? তিশা যেন আকাশ থেকে পড়ল। তার সেই উদ্ভট তর্জনী মাঝপথেই থেমে গেল। স্তম্ভিত হয়ে অস্পষ্ট স্বরে সে প্রশ্ন করল, পাপা? টুইঙ্কেল, ইনি তোমার পাপা? টুইঙ্কেল আর্যর কোল ঘেঁষে দাঁড়িয়ে বিজয়ের হাসি হেসে বলল, হ্যাঁ বানি, ইনিই তো আমার পাপা। জানো তো, আমার পাপা নেভি ক্যাপ্টেন আর্য হেছান। মুহূর্তের মধ্যে তিশার সমস্ত তেজ জল হয়ে গেল। সে মানুষটিকে সে এতক্ষণ চোর বলে সম্বোধন করেছিল, তিনি এই শুকনীলের মালিক। অপমানে তার লজ্জায় তিশার ফর্সা মুখটা মুহূর্তে রক্তিম হয়ে উঠেছে। তার ইচ্ছে করছিল মাটির সাথে মিশে মাথা নিচু করে ভাঙা গলায় বলল, আমি আমি আসলে চিনতে পারিনি, অত্যন্ত দুঃখিত। আর্যর মুখে তখনও সে গম্ভীর্য লেগে আছে। সে টুইঙ্কেলকে কোলে নিয়ে এগিয়ে যাচ্ছিল। হয়তো লোকটা কিছু বলবে না, কিন্তু অনুশোচনার মাথা নত হয়ে আসছে তিশার। সে ফের বলল, সরি বলছিলাম, আমি তো ভাবিনি আপনি আজই ফিরবেন। আজ টুইঙ্কেলের জোড়াজুড়ি এবার এক ঝলক পেছনে ফিরল। তীক্ষ্ণ দৃষ্টিতে তিশার দিকে তাকিয়ে না চাইলেও শান্ত স্বরে বলল, নিজের বাড়িতে এমন অভ্যর্থনা পাবো তা আমি বোধহয় ভাবিনি। বাইরে তখন হঠাৎ বৃষ্টির পতন শুরু হয়ে গেল। আমি সেই টিনের চালের বৃষ্টির সন্ধিত শব্দের মতোই তিশার হৃদস্পন্দন বেড়ে গেল। আজ যেন বসন্তের মাঝে এক পলাশ অকাল বৃষ্টির সব হিসেব ওলটপালট করে দিল। শুকনীলের বাতায়ন তলে আজ রজনী নেমেছে এক মায়াবী মেঘের ঘোমটা টেনে। অন্তরক্ষীর অধিপতি স্বসাক্ষ্য আজ মেঘ দুঃস্যদের প্রলোভলতায় গণকপটে লুকাতীত। তার রূপালী আভার বদলে চারদিকে এক ঘনশ্যাম অন্ধকারের রাজত্ব। বহির্দ্বারে বৃষ্টির অবিশ্রান্ত রিমিঝিমি শব্দে এক উদাসীন সুরের জাল বুনে চলেছে। ভিতরে ডাইনিং টেবিলের ওপর ঝোলানো ঝাড়বাতির মৃদু হোল্ডেটে আলোর এক অপূর্ব স্নিগ্ধতা বিরাজমান। দীর্ঘ 2 মাস পর আর্য আজ নিজ গৃহকোণে অন্নগ্রহণে বসেছে। টেবিলের ওপর সযত্নে সাজানো ধোয়া ওঠা সাদা ভাত, ইলিশের সুবাসিত ঝোল আর তিশার হাতের নিপুণ ছোঁয়ায় তৈরি হরেক পদের ব্যঞ্জন। তিশা আজ বড় কুণ্ঠিত। তার সেই দুপুরে প্রখর তেজ এখন শরবতের মেঘের মতো শান্ত। সে অতি সপ্তপর্ণে আর্যর পাতে খাবার বেড়ে দিচ্ছে, কিন্তু একবারও সাহস করে সে তীক্ষ্ণ চোখের পানে তাকাতে পারছে না। আর্য নির্বাক। তার তামাট্যের চেহারায় গম্ভীর্যের আড়ালে এক সুপ্ত বিষয় হয়তো। টুইঙ্কেল আজ মহাখুশি। সে পাপা আর তার প্রিয় বাণীর মাঝখানে বসে খিলখিল করে হেসে উঠেছে মাঝে মাঝেই। সেই হাসির হিরোলে বা রাতের স্তব্ধতা যেন বারবার ভেঙে যাচ্ছে। বৃষ্টির ছাদ এসে লাগছে জানালার কাছে, শব্দ তুলছে রিনিঝিনি। গত কয়েক মাসে টুইঙ্কেলের এক বিচিত্র স্বভাব তৈরি হয়েছে তার প্রিয় এর কোমল হাতের গিলাস ছাড়া। সে আর কোনো কিছুতে অন্য মুখে তুলতে চায় না। তাই তিশা আজ একদিকে আর্যর পাতে খাবার তুলে দিচ্ছে, অন্যদিকে পরম মমতায় টুইঙ্কেলকে খাইয়ে দিচ্ছে। টুইঙ্কেল তিশার হাতের নলা মুখে দিতেই চোখ বুজে আয়েশ করে বলল, পাপা দেখো তো বাড়ি কত সুন্দর রান্না করে, কি টেস্টিং না পাপা। আর্যকে একবার তিশার অবনত মুখের দিকে তাকালো। তিশা তখন ইলিশ মাছের কাঁটা বাছতে ব্যস্ত। আর্য ধীরস্বরে উত্তর দিল, হ্যাঁ মাম্মাই, বেশ টেস্টি হয়েছে। টুঙ্কিল এতেও সন্তুষ্ট হলো না। সে বাবাদিকে নিজের নীলাপ চোখের ডগর দৃষ্টি মেলে বলল, শুধু টেস্টি নয় বাবা, অনেক বেশি ইয়াম্মি। জানো তো, বানি রোজ আমার জন্য কত নতুন নতুন খাবার বানায়। হঠাৎ করে টুইঙ্কেল তিশারে একটা হাত টেনে নিয়ে তাতে একটা পুতো পুতো শব্দ চুমু খেলো। তারপর আর্যর দিকে তাকিয়ে আবদার করে বলল, এবার তুমিও একটা কিস করো পাপা। মুহূর্তের মধ্যে যেন ঘরের বাতাস স্তব্ধ হয়ে গেল। তিশা আর আর্য দুজনই হকচকিত নয়নে পরস্পরের দিকে তাকালো। চারজোড়া চোখ যেন বিস্ময় বিস্ফোরিত। চূড়ান্ত আশ্চর্যজনিত তিশা বাক্য হারিয়েছে। সে অস্পষ্ট স্বরে বলল, টুইঙ্কেল,
এসব কি বলছো হানি? টুইঙ্কেল দম্বার পাত্রী নয়, সে জেদ ধরে বসলো। কেন পাপা? আমি তো ফোনে দেখছি তো, কেউ অনেক টেস্টি ফুড রান্না করলে তাকে থ্যাংক ইউ বলে হাতে কিস করতে হয়। তুমি কেন করবে না? কিছুটা অপ্রস্তুত হয়ে আমতা আমতা করে বলল, মাম্মাই, ওটা তো বড়দের, মানে ওভাবে হয় না। কিন্তু টুইঙ্কেলের সেই এক কথা, তার চোখে জল টলমল করে উঠল। সে চেয়ার ছেড়ে নামার উপক্রম করে বলল, না, তুমি করো, না করলে আমি আর একটা ভাতও খাবো না। তিশা তাকে বোঝানোর ব্যর্থ প্রচেষ্টা করলো ফের। এমন করে না কিউট পাই। না বানি, পাপা প্লিজ। আর্য গম্ভীর মুখে চেয়ে আছে, তার দৃষ্টিতে বোঝা যাচ্ছে কতটা বিরক্ত সে। তিশার নিজেরও বড্ড বিরক্ত লাগছে। টুইঙ্কেল এক পর্যায়ে টুইঙ্কেল এবার রীতিমতো গাল ফুলিয়ে চেয়ার থেকে নেমে উপক্রম করলো। তার ডগর চোখের অভিমান মেঘ জমেছে। আর্যর দিকে তাকিয়ে সে প্রায় কাঁদো কাঁদো গলায় বলল, পাপা পচা, তুমি বানিকে থ্যাংক ইউ বলবে না? বানি আমার জন্য রোজ কত কষ্ট করে, আমার কত আদর করে, তুমি তো কিছুই জানো না। আর্য পরিস্থিতিটি সামলাতে গম্ভীর গলায় বলল, মাম্মাম জেদ ধরো না, আমি তো বললাম খাবার খুব টেস্টি হয়েছে, ওটাই তো থ্যাংক ইউ। না, এভাবে না, আমি ইউটিউবে দেখেছি প্রিন্সরা প্রিন্সদের হাতে করে থ্যাংক ইউ বলে, কিস করে। বানি তো আমার প্রিন্সেস, তুমি কেন করবে না? টুইঙ্কেল যুক্তি শুনে আর্যর কপালে 3 স্তরের ভাঁজ পড়ল। সে অসহায়ভাবে একবার তিশার দিকে তাকালো। তিশা লজ্জা বিরক্তি বিষয়ে এক প্রকার কুঁকড়ে যাচ্ছিল। সে নরম গলায় বলল, মাই সুইট ক্যান্ডি টুইঙ্কেল, ওটা তো গল্পের বইতে হয়, আমরা তো আর গল্প না, তাই না? তুমি প্লিজ খেয়ে নাও কিউটি, তুমি না আমার লক্ষ্মী মেয়ে? না, একটু লক্ষ্মী হব না আমি। পাপা যদি তোমাকে আদর না করে, তবে আমি আজ থেকে পাপার সাথে হারি। পাপা আবার জাহাজে চলে যাক, আমি আর কথাই বলবো না। আজও দীর্ঘশ্বাস ফেলে ভাবলো, সমুদ্রের বিশাল ঢেউ সামলানো সহজ, কিন্তু এই 5 বছরের মেয়ের আবদার সামলানো হিমালয় জয়ের চেয়েও কঠিন। সে দাঁতে দাঁত চেপে নিচু স্বরে বলল, মাম্মাম, এটা ঠিক হচ্ছে না, বড়রা এমন করে না। কেন করবে না? তুমি আমায় করো না, বাণীকেও করো। বাণী তো আমার বেস্ট ফ্রেন্ড। তৃষা দেখলো আর্যের মুখটা বিরক্তিতে আর অস্বস্তিতে কেমন লালচে হয়ে উঠেছে। সে আর্যর দিকে না তাকিয়ে টুইঙ্কেলকে বলল, কিউট পাই, পাপা তো অনেক টায়ার্ড, উনি জার্নি করে এসেছেন তো, তাই ওনার এসব ভালো লাগছে না। কাল পাপা তোমাকে অনেক গিফট দেবে, তখন সব ঠিক হয়ে যাবে। এখন লক্ষ্মী মেয়ের মতো খাও। নো নো নো। টুইঙ্কেল এবার চিৎকার করে কেঁদেই দিল। পাপা বাড়িকে পচা ভাবছে, তাই বাবা আদর করবে না, আমি কিচ্ছু খাবো না। এর চোখে পানি দৃষ্টিগত হতেই আর্যর সমস্ত গম্ভীর্য তাসের ঘরের মতো ভেঙে পড়ল। সে বুঝল, এই জেদ না মেটানো পর্যন্ত আজ রাতে সুখ নিলে আর শান্তি ফিরবে না। সে চেয়ার সেরে ধীর পায়ে তিশার পাশে গিয়ে দাঁড়ালো। তিশা আড়ষ্ট হয়ে মাথা নিচু করে বসে রইল। হৃৎপিণ্ড যেন পাঁজরের ভেতরে ড্রাম বাজাচ্ছে। আজের উপস্থিতি উষ্ণতা সে অনুভব করতে পারছে। আর যে খুব নিচু স্বরে প্রায় ফিসফিস করে বলো, আই আই অ্যাম এক্সট্রিমলি সরি ফর দিস। ও আসলে না বুঝে জেদ ধরেছে। তিশা তাকে আশ্বস্ত করে বলল, নো, ইটস ওকে। আজ এক দীর্ঘশ্বাস ফেলে প্রথমে টুইঙ্কেল পরপর তিশার দিকে তাকালো। তিশার সমস্ত শরীর তখন থরথর করে কাঁপছে। লজ্জায় আর কোনটায় সে যেন নিজের ভেতরে সেথিয়ে যেতে চাইছে। আর্য অতি শব্দপূর্ণে তিশার একটা হাত নিজের হাতের মুঠোয় নিল। আর্য সেই স্পর্শে তিশার ক্ষীণকায়া বিদ্যুৎ স্পত্যের ন্যায় কম্পিত হলো। ভয় আড়ষ্টতা মিশ্র অনুভূতিতে নিজের চোখ দুটো শক্ত করে বন্ধ করে ফেলল সে। আর্যর উষ্ণ নিঃশ্বাস যখন তিশার হাতের পিঠ স্পর্শ করতে যাবে, ঠিক সেই মহেন্দ্রক্ষণের সব নিস্তব্ধতা চুরমার করে দিয়ে বেজে উঠল তিশার ফোন। আকস্মিকী কর্কশ শব্দের ঝনঝনানি যেন এক নিমেষে ঘরের জমাটবদ্ধ অস্বস্তিকর কুয়াশাটাকে চুরমার করে দিল। দুজনের ঘোরের জাল ছিঁড়ে গেল এক লহমায়। আরও থেমে দাঁড়িয়ে পড়ল। তিশা তৎক্ষণাৎ ঘুরিয়ে কাঁপতে থাকা ফোনটার স্ক্রিনে তাকিয়ে দেখল মেহসানার নাম। তিশা মনে মনে মেহসানাকে হাজারবার ধন্যবাদ জানালো। এই একটা ফোন কল যেন তাকে এক চরম লজ্জিত হওয়ার হাত থেকে বাঁচিয়ে দিল। মেহসানা হয়তো জানেও না তার এই অসময়ে ফোনটা তিশার জন্য কতটা শান্তি এনেছে। তিশা কোনো মতে কাঁপা গলায় বলো, কিউট পাই দেখো, মেহসানা মিমি ফোন করেছে, আমি একটু কথা বলে নিই। বলে সে আর আর্যের চোখের দিকে তাকানোর সাহস করলো না। এক প্রকার প্রায় দৌড়িয়ে ডাইনিং রুম থেকে বেরিয়ে গেল।
বাইরে তখন বৃষ্টির বেগ বেড়েছে কিঞ্চিত, কিন্তু তিশার মনে হয়েছিল তার গালের তপ্ত অগ্নিগিরি নেভাতেই এই বৃষ্টিও বোধহয় যথেষ্ট নয়। ওদিকে আর্য স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তার অবাধ্য হৃৎপিণ্ডটা তখনও এক মুহূর্ত ছন্দের নিচে চলছে। মেয়েছানা এই অসময়ে ফোন কলটা যেন আজকের মতো এক পলাশ অকাল বসন্তের সমাপ্তি ঘোষণা করলো। নো পাপা, আমি বানি আর তুমি দুজনের সাথে ঘুমাতে চাই। প্লিজ পাপা, প্লিজ। নিস্তব্ধ রজনী ঘুমন্ত চারুদ্বার। দুর্লোকে এক ফালি চন্দ্রের অধিপত্য, তবে কালচে মেঘের দস্যিপানায় তার উজ্জ্বল রোশনি বসুধায় আদৌ পৌঁছেছে কিনা বোঝা দেয়। হয় তখন তন্দ্রার আবাসে প্রস্তুত নিচ্ছে, কিংবা গভীর নিদ্রায় মগ্ন হয়েছে। ঠিক তখনই নিদ্রা পরবর্তী টুইঙ্কেলের এমন অস্বস্তিকর আবদারে আর্যর কপালে বিরক্তির ভাঁজ গভীরতর হলো। এক ঝলক তিশার দিকে তাকালো সে। তিশার দীর্ঘ পল্লবগুলো এক সুপ্ত কম্পন, অস্বস্তিতে হাত পা কম্পিত হচ্ছে বারবার। নিস্তব্ধ ঘরে ঘড়ির কাঁটার শব্দটাও এক মুহূর্ত তার কানে হাতুড়ির মতো বিঁধছে। অন্যদিকে আর্যর বিরক্তিটা কেবল টুইঙ্কেলের আবদারে সীমাবদ্ধ ছিল না, তার অস্তিত্ব ছিল আরও গভীর, আরও মনস্তাত্ত্বিক। তিশার এই থরথর কম্পন আর কুঁকড়ে যাওয়া ভঙ্গিটা তার পৌরুষে কোথাও গিয়ে এক অদৃশ্য আঘাত হানছিল। সে চাইছিল রুম থেকে বেরিয়ে যেতে, শুধুমাত্র টুইঙ্কেলের অনবরত কান্নার ব্ল্যাকমেলিংয়ের আশঙ্কায় সে নিচু স্বরে বলল, জেদ কর না বানি, নিশ্চয়ই অনেক টায়ার্ড। উনি নিজের রুমে গিয়ে ঘুমাক, আর পাপা তো আছেই তোমার পাশে। টুইঙ্কেল এবার তার ডগর ডগর নীলাভ আখিজোড়া পানিতে টইটুম্বর করে চিৎকার করে উঠল, নো পাপা, আমি বানি আর তুমি দুজনের সাথে ঘুমাতে চাই। প্লিজ পাপা, প্লিজ। বানি না থাকলে আমার ভয় লাগে, আর তুমি তো পাপা, তুমি পাশে না থাকলে আমরা ঘুমাতেই পারি না। তৃষা দরজার একপাশে অস্বস্তিজনিত শঙ্কায় গুটিসুটি মেরে দাঁড়িয়েছিল। তার অবস্থা তখন বাংলার ওই প্রবাদটার মতো, ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। সে কাঁপা গলায় বলল, কিউট পাই, আমি যে তোমার পাশের রুমে আছি, ভয় কিসের? দরজা খোলাই থাকবে। টুইঙ্কেল এবার বিছানায় পা দাপিয়ে কান্না শুরু করলো, তোমরা দুজনেই পচা, কেউ আমায় ভালোবাসো না বানি। পরিস্থিতি আয়ত্তের বাইরে যেতে দেখে আজও এক দীর্ঘশ্বাস ছাড়ল। তার ভেতরে নেভি ও পিসার সত্যটা যেন 5 বছরের এক পুতুলের কাছে শোচনীয়ভাবে পরাজিত হলো। সে বিছানা থেকে নেমে তিশার সামনে গিয়ে দাঁড়ালো। আজের উচ্চতা, তার বলিষ্ঠ শরীরের ছায়া, তিশা ক্ষীণ কায়া যেন আরও ক্ষুদ্র হয়ে গেল। আজও ধীরলয়ে গম্ভীর কণ্ঠে বলল, লুক তিশা, আমি জানি এটা আপনার জন্য সুপার অকওয়ার্ড, আমার জন্য তাই, কিন্তু এই ইমোশনাল ব্ল্যাকমেল থেকে বাঁচার আর কোনো পথ আমি দেখছি না। ও একবার জেদ ধরে সারা রাত কাঁদবে। আপনি কি, আই মিন জাস্ট ও ঘুমানো পর্যন্ত এখানে বসতে পারেন? তিশা মাথা নিচু করে উত্তর দিল, ইটস ওকে, ওর ঘুমের অভ্যাসটা আমার সাথে হয়ে গিয়েছে। আপনি কিছু মনে না করলে আমি বরং সোফাটায় বসি। না, আপনি বেরিয়ে বসুন, আমি ওপাশে আছি, জাস্ট মাঝখানে ও থাকবে, দ্যাটস ইট। অজ্ঞাত শুকনিরে সে বিশাল কিং সাইজ বেডে শুরু হলো এক অদ্ভুত সহাবস্থান। মাঝখানে টুইঙ্কেল, ডানে আর্য আর বামে তিশা। ঘরের নীলচে নাইট ল্যাম্পের আলোয় এক মায়াবী পরিবেশ সৃষ্টি হয়েছে। বৃষ্টির শব্দে বাড়ির পৃথিবীটা যেন আলাদা হয়ে গিয়েছে। টুইঙ্কেল দুজনের হাতে জায়গা এনে নিজের পেটের উপর চেপে ধরল। তিশা অনুভব করলো আর্যর তপ্ত হাতটা তার হাতের ঠিক নিচেই। সে দ্রুত হাত ছুঁয়ে নিতে চাইল। টুইঙ্কেল ছাড়ল না। টুইঙ্কেল আবদার আজ যেন থামছেই না। ও ঘুমাতে ঘুমাতে ফের বলল, পাপা, তুমি বাণীকে একটা স্টোরি শোনাও তো। আর্য খানিকটা স্নান হেসে বলল, পাপা তো শিপের গল্প জানে মামা। টুইঙ্কেল কিছুটা ভুরু গুটিয়ে কী জানি ভাবলো, অন্তঃপর তিশার দিকে তাকিয়ে বলল, তাহলে বাণী তুমি? তার কথা বুঝে কথাটা শেষ করার আগে তিশাকে থামিয়েই বলো, ওকে সুইট হার্ট, বাট তোমাকেও প্রমিস করতে হবে স্টোরি শোনার পরপর তুমি ঘুমিয়ে পড়বে। টুইঙ্কেল কিছুটা চঞ্চল কণ্ঠে জবাব দিল, তোমরা তো বিজি কেন বলো তো? আমি কি বলেছি আমি তোমার কাছে স্টোরি শুনবো? সে রীতিমতো অবাকের চূড়ান্তে। তাহলে কি সুইট ক্যান্ডি? টুইঙ্কেল এবার তিশার গলার কাছে ঝুঁকে পড়ে আদুরে গলায় আবদার করলো, বানি, তুমি বরং একটা গান গাও, পাপা তোমার গান শুনবে আর আমিও ঘুমিয়ে দেব। প্লিজ বানি। বুকটা ধক করে উঠল। গান এই পরিস্থিতিতে? পাশেই আর্য, যার উপস্থিতিতে তার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, সে আমতা আমতা করে বলল, কিউট পাই, এখন গান গাওয়ার সময় নয় তো, পাপা রাগ করবেন, আর আমার গলাটাও আজ খুব একটা ভালো নেই।
কিন্তু টুইঙ্কেল ছাড়ার পাত্রী নয়। সে এবার চোখের কোণ জল জমিয়ে ফেলল। কেউ আমার কথা শোনে না। পাপা, তুমিও না, বানিও না, জাস্ট একটা গান। আমি না শুনলে একদম ঘুমাবো না। ঈশা দেখলো পরিস্থিতি সামলানো দায়। আর্যদিকে একবার আর চোখে চেয়ে দেখলো সে নিলিপ্ত ভঙ্গিতে সিলিংয়ের দিকে তাকিয়ে আছে, যেন এই জগতের কোনো কিছুর সাথে তার সম্পর্ক নেই। তিশা একটা দীর্ঘশ্বাস ফেলে নিজেকে শান্ত করার চেষ্টা করলো। সে জানে এই মুহূর্তে না গাইলে টুইঙ্কেলকে শান্ত করা অসম্ভব।